2 ইঞ্চি জায়গা হবে, বহুদিন চাষাবাদ করি না সুখের। মাত্র 1 ইঞ্চি 2 জমি চাই, এর বেশি কখনো চাব না। যুক্তিসঙ্গত এই জৈবনিক দাবি খুব বিজ্ঞানসম্মত, তবু ওটুকু পাব না এমন কি অপরাধ কখন করেছি? ততটা উর্বর আর সুমসৃণ না হলেও ক্ষতি নেই, ক্ষোভ নেই লাবণ্যের পুষ্টিহীনতায়। যাবতীয় সার ও সোহাগ দিয়ে, একনিষ্ঠ পরিচর্যা দিয়ে যোগ্য করে নেব তাকে কর্মিষ্ঠ কৃষকের মতো। একদিন দিন চলে যাবে, মৌসুম ফুরাবে, জরা আর খরায় পীড়িত খাঁ খাঁ অকর্ষিত উলো জমি কেঁদে কেটে কৃষক পাবে না। ভূমিহীন কৃষকের গান, কবি হেলাল হাফিজের কবিতা। কাব্যগ্রন্থের নাম যে জলে আগুন জ্বলে। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ বুধবার 13 ফাল্গুন 1431 বঙ্গাব্দ, 26 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ। অনুষ্ঠান সঞ্চালনা করছি তাসনুভা মোনা। ফাল্গুনের মাঝামাঝিতে এসেও শীতের ফসল এখন কৃষকের মাঠে। ভরপুর ফলনেও বিপাকে কৃষক, কারণ দাম কম, তাই তুলতে পারছেন না ফসল। কৃষকের এই বিপাকের খবরই জানাবো আজ। বাগেরহাট থেকে যুক্ত করছি সহকর্মী আরিফুল ইসলামকে। আরিফ, শুভ সকাল আপনাকে। ফাল্গুন চলে এসেছে সেই আগেই, কৃষকের মাঠ ফসলে পরিপূর্ণ, কিন্তু দামের কারণে কৃষক এখনো সেই ফসল ঘরে তুলতে পারছেন না। এই যে এখানে কৃষকের যে দ্বন্দ্ব, যে দ্বিধা, যে সমস্যাগুলো, সেগুলো একটু আপনার মধ্য দিয়ে তুলে ধরতে চাই। তাসনুভা, শুভ সকাল আপনাকে। আমি দাঁড়িয়ে আছি বাগেরহাটের চিতলমারি দড়ি উমাজুড়ি গ্রামে। আপনাকে আমি জানাতে চাই যে বাগেরহাটে যে কয়টি উপজেলার সবজি উৎপাদন হয়ে থাকে তার ভিতরে কিন্তু চিতলমারি জেলা অন্যতম, এবং এখানে বিভিন্ন মৌসুমে শুধু নয়, মৌসুমের আগেও বিভিন্ন সবজি উৎপাদন হয়ে থাকে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আপনি বলছিলেন, টমেটোর বিষয়টা যদি আপনাকে আমি জানাই, যে এখানে যখন মৌসুমের আগেই কিন্তু টমেটো উৎপাদন অনেকে করেছে, আবার কেউ করতে পারেনি, আবার কিন্তু কেউ ওষুধ দিয়েও পাকিয়েছে টমেটো। তখন 200 টাকা বা কম বেশি কেজি ছিল, কিন্তু পর্যায়ক্রমে যখন মৌসুম চলে আসছে তখন কিন্তু অনেক টমেটো উৎপাদন হয়েছে এলাকায়, প্রতি বছর যেভাবে হয়ে থাকে। আমরা এর আগেও একাধিকবার দর্শকদের আমরা এই বিষয়টা নিয়ে জানিয়েছি। তো এখানে যখন টমেটো উৎপাদন অনেক বেশি হয়েছে, চাহিদার তুলনায় বেশি উৎপাদন হয়েছে, তখন কিন্তু আসলে দাম স্বাভাবিকভাবেই কমে গেছে। আর যখন কমে গেছে তখন কিন্তু আসলে অনেক চাষি কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আগাম করেছে তারা লাভবান হয়েছে। কিন্তু এখানে কৃষি বিভাগ যেটা বলেছে যে সবাই আসলে প্রতি বছর টমেটো উৎপাদন করার প্রয়োজন নাই, কারণ এখানে শসা উৎপাদন হয়, বরবটি, শিম সহ বিভিন্ন সবজি কিন্তু উৎপাদন হয়। কিন্তু অনেক চাষি না বুঝে বেশি দাম পাওয়ার আশায় কিন্তু এখানে সবাই এসে এখানে এই টমেটো উৎপাদন করতে থাকে, কিন্তু একটা পর্যায়ে কিন্তু আসলে তারা লাভবান হতে পারে না। শুধু তাই নয়, এখন এখানে স্থানীয়ভাবে এখানে পাইকারি দরে ক্ষেত থেকে 1 টাকা করে বা কম বেশি এখানে টমেটো কেজিতে বিক্রি হচ্ছে। কিন্তু যেহেতু এখান থেকে যে টমেটো তুলে ক্ষেত থেকে তুলে বিক্রি করবে, সেখানে যে দিন মজুরের যে দাম, সেই দামটা আসলে তারা পাবে না। না পাওয়ার কারণে কিন্তু ক্ষেতের টমেটো কিন্তু খেতেই পড়ে আছে। তো তবে কৃষি বিভাগ যদি, যারা বিশেষজ্ঞ তারা বলেছেন, কৃষি বিভাগ যদি এই টমেটো সংরক্ষণের জন্য যদি তারা ব্যবস্থা নেয়, হিমাগারের ব্যবস্থা করে, অথবা এখানে যে খাওয়ার জন্য যে কেচপ বা চপ সহ যেগুলো উৎপাদন খাওয়ার সঙ্গে যেগুলো করা যায় সেটা যদি করে, আচার করতে পারে, তাহলে কিন্তু আসলে কিছুটা হলে কিন্তু এই যে চাষিদের সমস্যা লাঘব হয়, এবং আমরা কিন্তু আসলে একটা আলাদা একটা শিল্পের দিকে আমরা যেতে পারি। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে বাগেরহাট থেকে ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম, এবং তার কাছ থেকে শুনছিলাম শীতের ফসল তোলার কারণে যে বিপাকে পড়েছে কৃষকেরা, এবং সেখান থেকে আশু নিষ্পত্তি হতে সরকারি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, সেই বিষয়ে আলোকপাত করেছিলেন তিনি। একই বিষয় নিয়ে রাজবাড়িতে চলে যাচ্ছে এবং রাজবাড়ি থেকে যুক্ত করছে সহকর্মী সুমন বিশ্বাসকে।
সুমন, শুভ সকাল আপনাকে। কিছুক্ষণ আগে টমেটো প্রসঙ্গে কথা হচ্ছিল আমাদের বাগেরহাট সহকর্মীর কাছ থেকে, এবং তিনি বলছিলেন যে কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে এই সমস্যার দ্রুত নিষ্পত্তি ঘটে। রাজবাড়িতে কি অবস্থা, কৃষকরা আসলে কি বলছেন এবং কি করলে আসলে এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব? তাসনুবা, শুভ সকাল আপনাকেও। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী সদর উপজেলার বড়াট ইউনিয়নের ঠিক পদ্মার চরে। আমি যে স্থানটিতে রয়েছে পাশেই কিন্তু পদ্মা নদী, কিন্তু চর দিয়ে প্রচুর পরিমাণে আপনার শীতকালীন সবজির আবাদ হয়, বিশেষ করে টমেটো, শিম, বেগুন সহ নানা জাতের কিন্তু শীতকালীন সবজির আবাদ হয়। এবং আমরা এসে দেখছি যে সকাল থেকে এখানে কিন্তু টমেটো বাছাই করছে কিষানীরা এবং সেগুলো বিক্রি করার উদ্দেশ্যে। তবে চাষিরা যেটি বলছে, এই টমেটো বা শীতকালীন এবারের যে সবজি রয়েছে সেগুলো কিন্তু আবাদ করে তাদের এবারে বড় লোকসান পড়তে হয়েছে। এর কারণ তারা বলছে যে শীতের শুরুতে ফুলকপি, বাঁধাকপি, তারপর টমেটো, পর্যায়ক্রমে পেঁয়াজ, এই যে সবজিগুলো ছিল এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ, ফসল ভালো, তারপরেও তাদেরকে কিন্তু লোকসান গুনতে হচ্ছে। এবং এই টমেটো, এখানে কিন্তু অনেক টমেটো পড়ে রয়েছে বিক্রি করতে না পেরে। এবং এই চাষি যেটি বলছিলেন যে প্রতি কেজি টমেটো 4 থেকে 5 টাকা করে বাজারে নিয়ে গেলে বিক্রি হয় এবং বিক্রি করতেও কষ্ট হয়, এই স্বল্প দামেও তাদের বিক্রি করতে কষ্ট হয় এবং অনেক সময় ফিরেও নিয়ে আসতে হয়। সবকিছু মিলিয়ে তারা বলছে যে এই যে লোকসান এবারে, শুধু টমেটো না, বেগুন, শিম, পাতাকপি, ফুলকপি, সবকিছু মিলিয়ে তাদের যে লোকসান, এই লোকসান পূরণে বা এটা নিয়ে কোনো উদ্যোগ নেই। তারা বলছিলেন যে এবার পর্যাপ্ত যে সবজি রয়েছে সেটি যদি দেশের বাইরে রপ্তানি করা যেত, এই জাতীয় কোনো উদ্যোগ যদি সরকারের পক্ষ থেকে নেওয়া যেত, তাহলে কিন্তু তাদের এই লোকসান গুনতে হতো না। পাশেই এই যে মাঠ, সেই মাঠে কিন্তু নানান পদের যে সবজি রয়েছে, সেই সবজি চাষ করে এবারে চাষিরা যে লোকসান বলছে, এটি নিয়ে আসলে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেই। এবং উদ্যোগ থাকলে সেটি বিদেশেও কিন্তু এই সবজি রপ্তানি করলে হয়তো কৃষকেরা এই ক্ষতির সম্মুখীন হতো না। তাসনুবা। সুমন, অসংখ্য ধন্যবাদ সাথে যুক্ত হওয়ার জন্য। এবারে চলুন অন্য প্রসঙ্গে চলে যাই। সংবাদপত্রের শিরোনামগুলো পড়ব আপনাদের জন্য। সমকাল দিয়ে শুরু করছি। সমকালে প্রধান সংবাদ শিরোনাম: শেষ সময়েও নতুন দলের নেতৃত্বে টানা পড়েন, উপদেষ্টা পদ ছাড়লেন নাহিদ, দলের নাম এখনো গোপন, বড় জামায়াতের মাধ্যমে দেখানো হবে রাজপথের শক্তি, ছাত্র সংগঠন আসছে আজ নেতৃত্ব চূড়ান্ত। তার পাশেই পিলখানা হত্যার সুবিচার নিশ্চিত করতে বাংলাদেশ দায়বদ্ধ, বাণীতে প্রধান উপদেষ্টা, এবং জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে সেনা প্রধানও এই প্রসঙ্গে কথা বলেছেন। কাদা ছোড়াছুড়ি করলে সার্বভৌমত্ব বিপন্ন হবে বললেন সেনাপ্রধান। সরকারের সংস্কার নিয়ে সংশয় বিশিষ্টজনের, 61 ভাগ কেনাকাটার কাজ বাগিয়েছেন 5% ঠিকাদার, ইজিপি নিয়ে টিআইবির গবেষণা। এবং টাঙ্গাইলে শিক্ষা সফরে 4 বাসে ডাকাতি। পরিবর্তন করছি পত্রিকা, পড়ছি দৈনিক প্রথম আলো। এখানেও রাজনীতি প্রসঙ্গে নতুন দলের দায়িত্ব এবং উপদেষ্টা নাহিদ পদ ছেড়েছেন সেটি নিয়েই সংবাদ শিরোনাম। নতুন দলের দায়িত্ব নিতে সরকার ছাড়লেন নাহিদ, শুক্রবার নতুন দলের ঘোষণা। নাসির উদ্দিন পাটোয়ারির জন্য একটি পদ সৃষ্টির কথা ভাবা হচ্ছে। জাতীয় নির্বাচনমুখী যাত্রা শুরু হচ্ছে বিএনপির, কাল বর্ধিত সভা, আমন্ত্রিত ৩৫০০ নেতা। এই সভা থেকে বিএনপির নির্বাচনমুখী যাত্রা শুরু হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, আইন শৃঙ্খলা নিয়ে মধ্যরাতে ব্রিফিং। এই ছিল প্রথম আলো। এবারে পড়ছি কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠ পিলখানা হত্যাকাণ্ড নিয়ে সংবাদ শিরোনাম পড়ছি। পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে দেশ দায়বদ্ধ বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পদত্যাগের পর নাহিদ ইসলাম সরকারের দায়িত্ব চেয়ে মাঠে থাকা গুরুত্বপূর্ণ, তথ্য উপদেষ্টা হতে পারেন মাহফুজ আলম। শহীদ সেনা দিবসে সেনাপ্রধানের সতর্কবার্তা, ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রত্যাশা, আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নয় সিদ্ধান্ত, স্বরাষ্ট্র উপদেষ্টা, কারো গাফিলতি পেলে ব্যবস্থা।
মৃত্যু ফাঁদ ৩০০ ফিট সড়ক, 2 মাসে প্রাণ হারিয়েছে 11 জনেরও বেশি। যত্রতত্র গাড়ি পার্কিং, মোটরসাইকেল রেসিং, উল্টো পথে যানবাহন চলা, হকারদের অবৈধ দখলদারি। পড়ছি দৈনিক ইত্তেফাক। মারামারি কাটাকাটি করলে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে বললেন সেনাপ্রধান। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাবা ক্লাবের অনুষ্ঠানে তিনি একথা বলেন। ছিনতাইকারী সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, 2 জনকে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি। অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা। বর্ষিয়ান রাজনীতিক আব্দুল্লাহ আল নোমানার নেই। বাংলাদেশে অস্থিরতা দেখতে চাই না, সরকারকে সহযোগিতা করতে চাই বললেন তারেক রহমান। সবশেষে পড়ছি দৈনিক যুগান্তর। সেখানেও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে একটি শিরোনাম করেছে। আমি ইনসার্টে যে ছবিটা দেখছি সেটি পড়ে দিচ্ছি। জাতীয় শহীদ সেনা দিবসে মঙ্গলবার বনানী সেনা কবরস্থানে বিডিআর বিদ্রোহে শহীদ মেজর মোস্তফা আসাদুজ্জামানের কবরের সামনে কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের সদস্যরা। আরও জীর্ণ হচ্ছে চাষির বসত বাড়ি, কৃষকের পাশে দাঁড়ানোর কেউ নেই। এবার আলু ও আগাম সবজি করে পথে বসেছেন কৃষক। লোকসান আর ঋণের জালে আটকা পড়ে সর্বশান্ত এবং ফড়িয়া পাইকার সিন্ডিকেট কর্পোরেট চক্রে দিশাহারা। এই বিষয়ে আমরা তথ্য জানছিলাম কিছুক্ষণ আগে 2টি জেলা থেকে, বাগেরহাট এবং রাজবাড়ী, এবং এর সম্পর্কে আমাদের সহকর্মীরা বলেছেন সরকারের আশু দৃষ্টি তারা কামনা করছেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে সকাল 24 থেকে তাসনিম মোহনা নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে এসে থাকছে অন্যান্য আয়োজন। আমন্ত্রণ আরও একবার সকাল 24-এ। প্রিয় দর্শক, আবহাওয়া নিয়ে কথা বলবো এবারে। ফাল্গুন মাস চলছে। আমরা জানি যে বাংলাদেশ একটি নাতিশীতোষ্ণ দেশ, কিন্তু সেখানে ফাল্গুনের আবহাওয়াটা এখন কেমন সেটি আপনাদেরকে জানাতে চাই। ঢাকা সহ আরও অন্যান্য জেলায় আবহাওয়া কেমন সেটাই জানবো। চলুন দেখে নেওয়া যাক গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য। সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 18.7 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 30 এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 28.5 এবং সর্বনিম্ন 15.3 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 29.5 এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 30 এবং সর্বনিম্ন 15.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 33.3 এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 31.8 এবং সর্বনিম্ন 18.4 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 31.1 এবং সর্বনিম্ন 17.5 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে 12.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে 34 ডিগ্রি সেলসিয়াস। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এই ছিল আবহাওয়ার তথ্য। একটু আগে আমরা পত্রিকার সংবাদ শিরোনাম পড়ছিলাম, সেখানে দৈনিক ইত্তেফাকে লেখা ছিল অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে। হল থেকে এই নির্দেশ প্রত্যাখ্যান করে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা হল না ছাড়ার ঘোষণা দেন। আরও জানবো, খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মামুন রেজা। মামুন, আপনাকে শুভ সকাল জানাই। আজকে যেই খবরটি নিয়ে দর্শকের সামনে কথা বলছিলাম সেটা হচ্ছে অনির্দিষ্টকালের জন্য কুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেখানকার ছাত্রছাত্রীরাও হল না ছাড়ার ঘোষণা দিয়েছেন। এই যে পারস্পরিক একটি দ্বন্দ্ব চলছে, এই বিষয়ে আপনার কাছ থেকে আপডেট তথ্য জানতে চাই আমরা। জি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল রাতে হল না ছাড়ার জন্য ঘোষণা দিয়েছিলেন। তবে সকাল থেকে কিছু কিছু শিক্ষার্থী তারা তাদের ব্যাগ নিয়ে হল ছাড়া শুরু করেছেন। তবে শিক্ষার্থীরা অনেকেই আবার হলে থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সকাল থেকে এ পর্যন্ত প্রায় 15-20 জনের মতো শিক্ষার্থীকে তাদেরকে হল ছেড়ে যেতে দেখেছি। তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হল ছাড়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং সকাল 10টার মধ্যে হল থেকে চলে যেতে হবে,
এই গণমাধ্যমে গতকাল রাত থেকে এই খবর প্রচারিত হওয়ার পর তাদের অভিভাবকরা ফোন দিয়ে তাদেরকে হল ছেড়ে বাড়ি চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সে কারণে তারা হল ছেড়েছেন। মূলত পরিবারের কথায় তারা হল ছেড়েছেন। তবে তাদের যে 6 দফা দাবি ছিল সেই দাবি তারা জানিয়েছেন। আর শিক্ষার্থীরা কেউ কেউ এখনো হলে রয়েছেন। তারা বলছেন যে 6 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা হলগুলোতে অবস্থান করবেন। আর শিক্ষার্থীদের যে 6 দফা দাবি রয়েছে তার মধ্যে রয়েছে যে কুয়েটে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কার্যকর করা, উপাচার্যের পদত্যাগ করা, এছাড়া যারা গত 18 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর হামলা করেছিল তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই ধরনের মোট 6টি দাবি রয়েছে। শিক্ষার্থীরা গতকাল রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছিল এবং তারা বলেছিল যে তারা কেউই হল ছাড়বে না। তবে সকাল থেকে কিছু কিছু শিক্ষার্থী হল ছেড়েছেন। এছাড়া শিক্ষার্থীরা উপাচার্যকে সকাল 10টার মধ্যে তার বাসা ছেড়ে চলে যাওয়ার জন্য আলটিমেটাম দিয়েছেন। তা না হলে 6 দফা দাবিতে তারা আন্দোলন করবেন বলে জানিয়েছেন। তাসনুবা। জি, অনেক ধন্যবাদ মামুন আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা আমাদের সহকর্মীর কাছ থেকে জানছিলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। প্রিয় দর্শক, এবারে সকালের বাজার পরিস্থিতি জানাবো আপনাদের। আমরা প্রায় সকালেই আপনাদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদের দাম দর নিয়ে বাজার দর জানাই। আজকে সেই বাজার দর জানতে আমরা চলে যাচ্ছি নোয়াখালী। সেখান থেকে যুক্ত করে নিচ্ছি আমাদের সহকর্মী সুমন ভৌমিককে। সুমন, শুভ সকাল জানাই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদের বাজার দর প্রায় প্রতিদিনই ওঠানামা করতে থাকে, কখনো সেটা বাড়ে কখনো সেটা কমে। আজকের বাজার দরের পরিস্থিতি কি নোয়াখালী, সেটা সম্পর্কে আমাদেরকে একটু অবগত করবেন। তাসনুবা, আসলে সকালে আমরা জানাচ্ছিলাম নোয়াখালীতে তেল এবং যে রমজানকে ঘিরে নিত্য পণ্যের বাজার সম্পর্কে আমরা জানাচ্ছিলাম। আমরা সকালে এসে যেটি দেখলাম, এখানকার যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা ভোক্তা রয়েছে অনেকের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছে, নোয়াখালীতে মূলত বর্তমানে সংকট দেখা দিয়েছে, কিন্তু ভোজ্য তেলের, বিশেষ করে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। এটি হচ্ছে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন এবং ভোক্তা পর্যায়ে যারা রয়েছেন তারা এমনটি বলছেন। এবং বলা হচ্ছে যে বোতলজাত যে ভোজ্য তেল সয়াবিন তেল সেটি কিন্তু দোকানে পাওয়া যাচ্ছে না, তবে প্যাকেটজাত 1 লিটার ওজনের বিশেষ করে সয়াবিন তেল রয়েছে বাজারে। তবে সেক্ষেত্রে যারা দোকানি রয়েছে তারা যেটি বলছে যে তেলের যেসব কোম্পানি রয়েছে তারা মূলত বোতলগুলো দিচ্ছে না, তারা বোতলের সঙ্গে শর্ত জুড়ে দিচ্ছে যে কোম্পানির নিজস্ব চাল রয়েছে, চিনি গুঁড়া চাল এবং আটা রয়েছে, সেগুলো দোকানদারকে নিতে বাধ্য করা হচ্ছে, তবেই তাদেরকে বোতলজাত তেল দেওয়া হচ্ছে। তবে দামের ক্ষেত্রে যদি বলি, সেটি হচ্ছে গত 10-15 দিনে কিন্তু কোনো কিছু পণ্যেরই দাম অতটা ওঠানামা করেনি, স্থিতিশীল রয়েছে, এটি আমাদেরকে দোকানিরা জানিয়েছেন। 5 লিটার যে তেলের বোতল রয়েছে সেটি 852 টাকা বিক্রি করা হচ্ছে এবং 1 লিটার বিক্রি করা হচ্ছে 175 টাকা। এবং খোলা বাজারে যে তেল রয়েছে সেটি কেজি দরে বিক্রি করা হচ্ছে, কেজি 200 টাকা বিক্রি করা হচ্ছে। আসলে জানেন যে রমজানে মূলত সবারই খেজুরটি হচ্ছে খুব প্রিয় একটি বিষয়। সেটি খেজুর যদি আমরা বলি, খেজুর সর্বনিম্ন 160 টাকা থেকে 170, 180 এরকম যেমন বিক্রি হচ্ছে, একই সঙ্গে কোয়ালিটি ভেদে কিন্তু 1000 থেকে 3000 পর্যন্ত আমরা বাজারে দেখেছি খেজুরের দাম। আর যেহেতু পেঁয়াজু আমাদের সবচেয়ে বেশি একটু মুখরোচক খাদ্য, সেটি হিসেবে পেঁয়াজের দাম বর্তমানে 45 থেকে 50 টাকা। রসুন বিক্রি করা হচ্ছে ইন্ডিয়ান যেগুলো, সেগুলো 70 টাকা বিক্রি করা হচ্ছে। আর স্থানীয় যে রসুন রয়েছে সেটি 120 থেকে 130 টাকা বিক্রি করা হচ্ছে। আবার 220 টাকা বাহিরের রসুন বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে যদি বলা চলে যে রমজান উপলক্ষে বাজারে নিত্যপণ্যের যে রয়েছে সেটি আসলে অত বেশি দাম বাড়েনি, স্থিতিশীল রয়েছে, এটা দোকানি এবং ভোক্তারাই বলছে। তাসনুবা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে অন্য প্রসঙ্গে চলে যেতে চাই। পর্যটন কেন্দ্র সাজেকে ঘন ঘন আগুন লাগলেও তা নির্বাপনের মতো কোনো সুবিধাই নেই। ফায়ার সার্ভিসের কোনো স্টেশন যেমন নেই, তেমনি নেই পানির উৎস। ফলে আগুন লাগলে এড়ানো যাচ্ছে না ক্ষয়ক্ষতি। অথচ বাঘাইছড়িতে ফায়ার স্টেশন স্থাপনের প্রকল্প অনুমোদন হলেও কাজ শুরু হয়নি অজ্ঞাত কারণে। খাগড়াছড়ি থেকে নুরুসাফা মানিকের পাঠানো রিপোর্ট। পাখির চোখে সাজিকের রুইলুইপাড়ার ধ্বংসযজ্ঞ। সোমবার এখানকার একটি কটেজ থেকে আগুন লেগে তা মুহূর্তে ছড়িয়ে পড়ে আশেপাশে।
কটেজ কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পানি ও সরঞ্জাম সংকটে তা হয়ে ওঠেনি। ফলে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 34টি কটেজ সহ প্রায় 100 স্থাপনা। ক্ষতিগ্রস্তরা বলছেন সাজেকে ফায়ার সার্ভিসের স্টেশন এ ক্ষতি অনেকাংশে কমানো যেত। আমাদের দাবি সরকারের কাছে যে অন্তত সাজেককে বাঁচানোর জন্য হলো ফায়ার সার্ভিসের একটা ব্যবস্থাপনা করার দরকার। ফায়ার ব্রিগেডে অনুরোধ করেছি, আমাদের এখানে অবশ্যই ফায়ার স্টেশন দরকার। ফায়ার স্টেশন যদি থাকতো তাহলে আমাদের সাজেকের এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটতো না। এটা সাজেক উপত্যকা, এখানে কোনো নদী বা পানির রিসোর্স নাই। তাহলে আমাদের সরকারের প্রতি দাবি, যেহেতু এটা একটা বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট, এখানে সরকারিভাবে আমাদের এই এলাকাতে ছোট মিনি একটা সাব স্টেশন বসানো হোক। পানি আনতে হয় আমাদের এখান থেকে 6 কিলোমিটার দূরে সরা, তাই শুকনো মৌসুমে পানিও পাওয়া যায় না। শুধু ফায়ার স্টেশনই নয়, সাজেকে নেই পানির উৎস। ফলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসে 13টি ইউনিট যোগ দিলেও পানি না থাকায় তাদের সময় লাগে 24 ঘন্টার বেশি। ট্যাঙ্কি করে পানি আসছে, আমরা এই পানিগুলো আমাদের মিনি ওয়াটার টেন্ডারে রিফিল করছি এবং এই পানিবাহী গাড়ি যেটা উঠছে সেটা 1000 লিটারের পানিবাহী গাড়ি, সেটা দিয়ে আমরা আগুন নিবারণ কাজ করছি। সীমান্তবর্তী জনপদ সাজেক রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার অন্তর্ভুক্ত। তবে এই উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। কাছের স্টেশনটিও রয়েছে 45 কিলোমিটার দূরে দিঘিনালায়। তবে বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন প্রকল্প অনুমোদন পেলেও কাজ শুরু হয়নি দীর্ঘদিনেও। বাঘাইছড়ি উপজেলায় এখন পর্যন্ত ফায়ার স্টেশন নাই, যদিও আমরা ফায়ার স্টেশনের জন্য ল্যান্ড অ্যাকুইজিশন করা হয়েছে, বাট পুরোপুরি যে ফায়ার স্টেশনের একটা যে অবকাঠামো এটা এখন পর্যন্ত করা হয়নি এবং এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার আমরা লিখিতভাবে জানানো হয়েছে, এটা কাজ চলমান। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেকে মানুষের বসতবাড়ি সহ নানা স্থাপনা ছাড়াও কটেজ রয়েছে 2 শতাধিক। 32,000 মানুষের এই জনপদ সবসময় সরগরম থাকে শত শত পর্যটকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বাঘাইছড়িতে দ্রুত এই ফায়ার স্টেশনের কার্যক্রম শুরু হোক এবং সাজেক উপত্যকার মানুষের দুঃখ ঘুচুক, এটাই প্রত্যাশা। এই ছিল আজকের মতো সকাল 24। তাসনুভা মোহনা বিদায় নিচ্ছে। দেখা হবে অন্য সকালে। যাবার আগে জানাই শুভ সকাল আরও একবার।